মানুষের নিয়তি আসলে বোঝা খুবই মুশকিল। আমার আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামে আসলে একটা জিনিসকে আমি খুব ভয় পাই, নিখাদ মাটির রাস্তা। আম্মুর মুখ দিয়ে লালা ঝরে বিছানায় পড়ে আছে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। সো আজকে হচ্ছে 31শে জানুয়ারি 2022। আজকে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, আমার বাড়িতে যাব। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা, মকরণ ইউনিয়ন এবং পাঠানেশ্বর গ্রাম। সো এইবারের যাওয়াটা হচ্ছে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। দেখতে দেখতে 11 বছর হয়ে গেল আম্মু মৃত্যুবরণ করেছেন। তো আজকে হচ্ছে তার মৃত্যুর দিন, এই 31শে জানুয়ারি। এই বছরটা ঢুকতেই না আমার আসলে ট্যুরের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এই তো এখানে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কয়েকদিন আগে গেলাম হচ্ছে নোয়াখালীতে, তারপরে গেলাম কুমিল্লায়, এরপরে গেলাম মানিকগঞ্জে, আবার ফেব্রুয়ারি মাসের 5, 6, 7 তারিখে যাবো হচ্ছে রাঙামাটি। আর আজকের যে যাওয়াটা, এটা আসলে কোনো ট্যুরের মধ্যে পড়ে না, এটা নর্মালি আমার এমনিতেই যাওয়া হয় প্রতি বছরের 31শে জানুয়ারিতে। উফ, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই। আর এরকম পরিবেশের মধ্য দিয়ে হানি ফ্লাইওভারকে টপকায়া অনেক এলাকাকে পেছনে ফেলায়া চলে আসছি ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর এখন নতুন আর একটা ইনফরমেশন দিই আজকে রাইড নিয়ে। আমি কখনো আমার আব্বুকে দূরবর্তী যাত্রায় বাইকে তুলতে পারি নাই, কিন্তু এইবারে আম্মুর মৃত্যুবার্ষিকীর দিনে এই যে আমি বাড়ি যাচ্ছি, আমার সাথে কিন্তু আমার আব্বু আছে। উনি পিলিয়নের আসনে চুপটি করে বসে আছে। আমার তো হেলমেট 2টা আছে, আর একটা হেলমেট ফুল ফেস সার্টিফাইড হেলমেট দিয়ে দিছি। তারপর আমার গ্লাভস আছে 2 জোড়া, 1 জোড়া গ্লাভস দিয়ে দিছি। আমি ঠিক যে সিস্টেমে গ্লাভসগুলো ইউজ করি, ঠিক সেই সিস্টেমে গ্লাভসটা আব্বু পরে নিয়েছে আজকে সকালে। আর কয়েকদিন আগে তো জুতো কিনলামই, সেই জুতো পরেই কিন্তু আব্বু বসা। আমার মনে হয় উনি এনজয় করতেছে। আর আমি চেষ্টা করতেছি, আমি যেরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ফাঁকে ফাঁকে আব্বুকে এরকম কোথাও নেওয়া যায় কিনা। কারণ বাসায় একা থাকে তো, যদিও অবসর থাকে না, সারাদিন এখানে ওখানে নানান কাজে কর্মে ব্যতিব্যস্ত থাকেন, তারপরেও মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার আছে। চেষ্টা করতেছি আমি যখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুরে বের হবো, আব্বুকে সাথে করে নেওয়া যায় কিনা। উনি আসলে যেতে যায় না, সমস্যাটাই হয়েছে এখানে। মানে একটু ভয় পায় আর কি, বাইক ট্রাভেল তো, এক্ষেত্রে উনি একটু ভয় পায়। আর আমি যখন বের হই তখন তো নানান ধরনের সাবধানতার বাণী আমার সামনে উচ্চারণ করতে থাকেন। স্বাভাবিক, বাবা মা তো বাবা মাই, তাই না? ঢুকে গেছি নরসিংদী সড়ক বিভাগে। বেশ ঠান্ডা, কিন্তু এখন বাজে গেছে 8:22। তারপরেও সূর্যের তাপমাত্রা তেমন একটা বাড়তেছে না, ভালো ঠান্ডা লাগতেছে। আমরা অবশ্য আজকে রাতেই ব্যাক করবো। এখন চিন্তা করতেছি কি রাত্রেবেলা ব্যাক করার সময় অবস্থাটা যেন কি হয়। ওফ, ওইটা ভাবতে গিয়ে তো শরীর আরও ঠান্ডা হয়ে আসতেছে। মানুষের নিয়তি আসলে বোঝা খুবই মুশকিল। একটা সময় আমি যখন গ্রামে যেতাম, এর উপলক্ষ থাকতো ঈদ, পূজার ছুটি, অর্থাৎ আনন্দ উল্লাস। আর এখন গ্রামের বাড়ি যাচ্ছি একটা দুঃখজনক বিষয় নিয়ে। এই যে আম্মুর মৃত্যুবার্ষিকী, আজকে এমন এই 11 বছর হয়ে গেল। কিভাবে যে 11টা বছর চলে গেছে এটা আসলে বলতে পারি না। এই তো মনে হচ্ছে সেদিন আম্মুর মৃত্যু হইল, আমরা সবাই কত কান্নাকাটি করলাম, কবর দিলাম, ইত্যাদি ইত্যাদি। আর দেখতে দেখতে 11টা বছর হয়ে গেছে। আমার আম্মুর মৃত্যু হয়েছিল ব্রেন স্ট্রোকে। বয়স 50 হয়েছিল না তখন, আনুমানিক 40-45-এর মতো ছিল। একদম তরতাজা একটা মানুষ ছিল। আম্মু যখন অসুস্থ হয় তো আমরা তখন বাড়িতে কেউই ছিলাম না, শুধু আমার ছোট বোনটা ছিল। আব্বু আর আমি ছিলাম তখন ঢাকায়। অসুস্থতার খবরে আমরা ঢাকা থেকে যাই, আর ততক্ষণে আম্মুকে ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। আমার ছোট চাচা নিয়ে আসছিল। তো আমি আব্বু যেতে যেতে সকাল 8টা-9টা বেজে গেছিল, না 10টাই যেন বাজছিল। স্ট্রোকের ঘটনাটা ঘটছিল ভোরে। আমাদের গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনতেও একটা সময় গেছে। এরপর আমি আর আব্বু সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পৌঁছানোর পরে আম্মুর ট্রিটমেন্ট চলতে থাকলো।
সারাদিন ভালোই যাচ্ছিল। বিকেলবেলা দেখছিলাম যে আম্মু নিজ হাতে একটা আপেল তার শিওর থেকে নিয়ে খাচ্ছিলেন নিজ হাতে। এই আপেলগুলো আব্বু ঢাকা থেকে কিনে নিয়ে গেছিলো। সারাদিন কিন্তু খায় নাই, আমরা অনেক সাচ্ছি, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে নিজের হাতে একটা আপেল নিয়ে খাইলো। এটাই ছিল তার শেষ খাওয়া। এরপরে আমি যাব ওষুধ আনতে। হঠাৎ করে বিছানার দিকে তাকায় দেখি আম্মুর মুখ দিয়ে লালা ঝরে বিছানায় পড়ে আছে, আর চেহারাটা হয়ে আছে ফ্যাকাশে। তো এটা আব্বু আসলে বুঝতে পারে নাই। আমি যখন ওনাকে মেনশন করলাম তখন উনি তো তাকায় যা বোঝার বুঝে ফেলাইছে। এরপরে আর কি ডাক্তার আনা হলো, ডাক্তার এসে তো বলেই দিল এক্সপায়ার। সেই ছিল ঘটনা। যাক, পৃথিবীর সবার মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া সবসময় করি এই দোয়া। নরসিংদীর মাধবদের উত্তর বিরামপুর হাইওয়েতে একটা চায়ের ব্রেক দেওয়া হলো। আর আব্বুর তো আসলে মোটর সাইকেলে এভাবে পিলিয়ন হয়ে বসে থাকার অভ্যাস নাই, ওনার কোমরও একটু ধরে গেছে, তো এই কারণে একটু রেস্ট নেওয়া হলো। চা নাস্তা হালকা পাতলা চললো। এরপরে আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর বেশি রাস্তা নাই, এই তো সামনে হচ্ছে বাঁ দিকে মিস্টার 98, পেছনে পিলিয়নের একটা হয়তো বা জার্সি, পেছনে 98 লেখা, এই জন্য নাম দিয়ে দিলাম মিস্টার 98 R15 ভার্সন 3। এবং মিস্টার 98 R15 ভার্সন 3 এর নাম্বার প্লেটও নাই, আবার হেলমেটও নাই, রাইডারেরও হেলমেট নেই, পিলিয়নেরও হেলমেট নাই। মানে কি যে শান্তিতে আছে মিস্টার 98 চক্রটি। অনেক আরাম মিস্টার 98 চক্র। মফস্বল এলাকাগুলোতে এই হেলমেটের প্রতি মানুষের যে কেন এত অনীহা, কিসের এত কষ্ট। হ্যাঁ, হেলমেটের মনে হয় অনেক ওজন, মাথা একদম পুরো ভেঙে পড়ে। অথচ এই যে R15 ভার্সন 3, এটা ইন্ডিয়ান BS6, এত দামি একটা বাইক চালাচ্ছে, এটা হেলমেটের দামই বা কত। বাট মানুষজন পরে না। এই হেলমেট ছাড়া মাথা খুলে বাইক চালানোটাকে মানুষজন আমার মনে হয় কি বীর বাহাদুর হিসেবে নিজেকে জাহির করতে চায়। একটু নায়ক, এলাকার সবাই দেখলো যে আমার এত দামি একটা বাইক আছে, মানুষজন তাকায় দেখবে। হ্যাঁ, উঠে গেছি ভৈরবের মেঘনা সেতুতে। অনেকদিন পরে মেঘনা সেতুর চেহারাটা দেখলাম এই শীতের মধ্যে। অনেক ইচ্ছা করতেছে আমার 360 ক্যামেরাটা বের করে কয়েকটা শ্যুট নেই, কিন্তু সম্ভব হচ্ছে না। কুয়াশা, লেন্স ঘোলা হয়ে যায়। গত বছর বর্ষার সিজনে যখন সিলেটের সাদা পাথর এবং জাফলংয়ের ট্যুরে যাই, তখনও দেখে গেছিলাম আশুগঞ্জের এই রাস্তাটার 4 লেন উন্নীতকরণের কাজ চলছে, এবং তখন যে অবস্থায় দেখছিলাম তার চাইতে উন্নতির হার যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আসলে 50% উন্নতির হারও না। চলে আসছি ধরন্তিতে। এটা হচ্ছে ধরন্তির হাওর। এই হাওর নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, বাট আপাতত যেটা বর্তমান আছে সেটাই বলি। মাঝখান দিয়ে সুন্দর পাকা রাস্তা, আর দুই পাশে হচ্ছে ধানি জমি, বিস্তীর্ণ এলাকা। এই পাশ থেকে যে কোথায় গিয়ে ঠেকছে আর এই পাশ থেকে যে কোথায় গিয়ে ঠেকছে এটা আসলে আমার নিজেরও ভালোভাবে জানা নাই। তবে বর্ষার সময় এই জায়গাটার সৌন্দর্যতা কিন্তু অনেক বেড়ে যায়, এবং দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় ঘুরতে আসে। এবং মিনি কক্সবাজার বলতে বাংলাদেশে কিন্তু কয়েকটা স্পট আছে, তবে সর্বপ্রথম মিনি কক্সবাজার হিসেবে ডাকা হতো এই ধরন্তিকে। এটা পড়েছে সরাইল উপজেলায়। আমাদের উপজেলার মধ্যে অল্প একটু জায়গা আছে, বাট পুরোটাই পড়ছে সরাইল উপজেলার এই ধরন্তিতে। ধরন্তির রাস্তা শেষ করে শর্টকাটের একটা রাস্তা আছে, ওইটার ডান দিকে, ওই রাস্তাটায় ঢুকে গেছি। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা। এই রাস্তাটা অনেকটাই নতুন বলতে গেলে, অনেক কাঙ্ক্ষিত একটা রাস্তা ছিল। বহু কাঠখড় পোড়ানোর পরে এই রাস্তাটার চেহারা আমাদের অঞ্চলের মানুষজন দেখতে পারছে। এখন আমাদেরকে আর নাসিরনগর কলেজের মোড় ঘুরে বাড়িতে যেতে হয় না। আরে কতদিন পরে গোকর্ণ গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এই গোকর্ণ হচ্ছে একটা ইউনিয়ন, আর এটা হচ্ছে গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামই। এই যে একটা কবরস্থান,
তো এই রাস্তাটা দিয়ে একসময় কত যাওয়া আসা করছি, স্যারের বাসায় গেছি পড়তে। আর এই গভর্নর যে স্কুলটা আছে দলীয় উচ্চ বিদ্যালয়, এটা এখন কলেজও হয়ে গেছে। আমি এখান থেকেই এসএসসি পাস করছিলাম। এই হচ্ছে গভর্নর সৈয়দ বাড়ির পুকুর ঘাট। ইস, কতদিন পরে আজকে এই জায়গাটা দেখতেছি। আগের অনেক কথা মনে পড়তেছে, অনেক। ওইটাই হচ্ছে আমার স্কুলটা, গভর্নর সৈয়দ অলিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। এটা এখন কলেজ হয়ে গেছে, কাজকর্ম চলতেছে ভেতরে। এখন ঢুকতেছি আমাদের বাজারে, এটারে বলে চৈরকুড়ি বাজার। ইস, কতদিন পরে বাজারের সামনে আসলাম, কতদিন পরে। কিছু কেনাকাটা করতে হবে। আমরা আসলে আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো খাওয়া দাওয়ার আয়োজনে যেতে যাচ্ছি না। কিছু শাড়ি ক্রয় করব, যেগুলো একটু গরিব দুস্থ যারা তাদেরকে দিয়ে দিব। অনেক চেঞ্জ বাজার, অনেক চেঞ্জ। এগুলো তো কিছু ছিল না। এই খোকন, আরে কেমন আছো? এই হচ্ছে খোকনের দোকানে এক সময় কত আড্ডা মারছি পয়সা। তখন অবশ্য খোকনের দোকান ছিল আরেকখানে। এই ভাইজি, কেমন আছো? তোমার স্বাস্থ্য এত কমছে কেন? নানান টেনশনে? হ্যাঁ, তোমার দোকান তো চেঞ্জ দেখতেছি। কেনাকাটা শেষ করলাম, এই তো কিছু শাড়ি কেনা হইলো। যারা যারা এগুলো পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দিব। ইস, কতদিন পরে আজকে বাড়ির রাস্তাটা দিয়ে বাইকটা চালাইতেছি। এই রাস্তা দিয়ে কত হাঁটাহাঁটি করছি, স্কুলে গেছি, বাজারে গেছি, আড্ডা দিছি, শয়তানি করছি। এই এখন নামতেছি আমাদের বাড়ির একদম ঢালে। ওরে, একদম নিখাদ মাটির রাস্তা। আসলাম বাড়ির উঠানে। অনেকদিন পরে গ্রামে আসাটাকে একটু হেঁটে হেঁটে উপভোগ করতেছি। বাতাসের শ্বাস প্রশ্বাস নিয়ে নিয়ে একটু উপভোগ করতেছি। এই যে মাটির রাস্তাটা, কতদিন পরে এই মাটির রাস্তায় আমার পা পড়লো। আর এই যে আমার পেছনে, আর একটু সামনে যাই, এই যে এদিকে আমার পেছনে এই দুইটা স্থানীয় ভাষায় বলে মেড়া গাছ, এটা একটা, এবং ওই মাথায় হলো আরেকটা। আমার একটা স্মৃতি এখন মনে পড়ে। আমি যখন বাড়িতে আসতাম কোনো কাজে, আবার যখন বিদায় নিতাম কলেজে বা ঢাকায়, তখন আম্মু এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই মেরা গাছটা নিচে এসে দাঁড়াইতো। আর এই পাকা রাস্তার মধ্যে উঠে আমি সিএনজিতে উঠতাম বা অন্য কোনো যানবাহনে উঠে চলে যেতাম। মানে আম্মু হাঁটতে হাঁটতে গাছের নিচটা এসে দাঁড়াইতো। তো এই গাছগুলোরে দেখলে আমার ওই স্মৃতিগুলো মনে হয় আর কি। আসলে গাছগুলো রয়ে গেছে, কিন্তু আম্মু এখন আর জীবিত নাই। মানে বাড়িতে আসলেই শুধুই আমার আম্মুর স্মৃতি তারা ঘুরে বেড়ায়, শুধুই আম্মুর স্মৃতি। আমার আর কোনো স্মৃতি গ্রামে আসলে নাই। আমাদের বসত ভিটার খুব কাছে অবস্থিত একটা দোকানে, আর এই দোকানটার যে মালিক ছিল আমাদের কাকা ছিল, নিরঞ্জন কাকা। আর পাশে হচ্ছে নিরঞ্জন কাকার ছেলে, ওর নাম হচ্ছে নিউটন। তো গ্রামে আসলে একটা জিনিসকে আমি খুব ভয় পাই এবং খুব আতঙ্ক ফিল করি। বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার পুরনো কোনো মানুষের খোঁজ খবর নিতে যাই, তখনই শুনি কেউ না কেউ মৃত্যুবরণ করেছেন। যেমন ঘটনাটা ঘটছে আজকে নিরঞ্জন কাকার ক্ষেত্রে। আমি তো অনেকদিন বাড়িতে আসি না, অতএব এলাকার লোকজনের খোঁজ খবর আমার কাছে থাকে না। তো আয়শা ওকে জিজ্ঞাসা করা মাত্রই ওই দুঃসংবাদটা আমাকে দিল যে ওর বাবা নাকি মৃত্যুবরণ করছে আজ থেকে আনুমানিক 4-5 মাস আগে। তো এরকম হয়তো বা আরও কেউ যাদের খোঁজখবর আমার কাছে দীর্ঘদিন নেই, তাদের কাছে গেলেও হয়তো বা শোনা যাবে কেউ না কেউ পৃথিবীতে নাই। তো আমি আসলে গ্রামে আসলে এই জিনিসটারে আমার কাছে মানে কেমন যেন লাগে। মানে এই কারণে ভয় অনেক সময় অনেকে জিজ্ঞাসা করি না যে অমুক কই, অমুক কেমন আছে ইত্যাদি। তো যাক, নিরঞ্জন কাকাকে আসলে খুব মিস করি। খুবই ভালো মানুষ ছিল এবং দেখতে শুনতেও খুব সুন্দর ছিল, আচার ব্যবহারও খুব ভালো ছিল। আর ওদেরকে দেখছিলাম ঠিক এত বড়। আর ওর বাবা এই দোকানটা পরিচালনা করতো। আর ও এখন আছে অনার্স সেকেন্ড ইয়ারে ইসলামপুর কলেজে। আর ওদের পরিবারের মধ্যে বলতে গেলে ওর আব্বা মানে বাবা তো পরিবারের জন্য বিরাট বড় একটা ছাতাই, আর আসলে ওরা এখন মানে ছাতাবিহীন হয়ে গেছে। তো নিউটন, মন টন খারাপ করবা না, মনটারে শক্ত রাখবা। আর যেহেতু পড়াশোনা করতেছো, পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালায় যাবা।
আর এটা তো তোমার আব্বুরই দোকান ছিল, সুতরাং এটা তো তোমাদের একটা আয়ের উৎস, সুতরাং এটারও সুন্দরভাবে চালিয়ে যাওয়া আর কি। আর ঢাকা গেলে অবশ্যই ফোন দিবা, নাম্বার তো দিয়ে গেছি, অবশ্যই ফোন দিবা, অবশ্যই তোমার জন্য দেওয়া থাকবে।